নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেশ কিছুদিন পরে ভিডিও আসলো এবং কথা মতো সমস্ত ভিডিওর পর এটা এসেছে প্রথম পার্টের লাস্ট ভিডিও। ঘরের কাজ এই মুহূর্তে ওয়ারিংয়ের কাজ হচ্ছে, সেগুলোর ভিডিও করে রাখছি। এই ভিডিও 3টে দেওয়ার পরে আমি সেই ভিডিওগুলো ছাড়বো। আচ্ছা, এই ভিডিওটার ভেতরে কী থাকবে না, এই ঘরটা করতে আমার যতটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার ব্যাপারটাই বলবো। কীভাবে তোমরা ঘরটা শুরু করবে ভাবছো, মানে আজকের দিনে দাঁড়িয়ে ঘর শুরু করবে ভাবছো, বা আগামী 1 বছর 2 বছর 4 বছর 5 বছর পরে ঘর শুরু করবে, তখন এটা তোমার সাহায্য করবে। কত কি বাজেট লাগলো, বা কী কী স্টেপে ঘরটা করবো, বা কীভাবে করবো, কোন জায়গায় সমস্যা হবে, কোন জায়গায় হবে না, তাহলে কীভাবে সেটাকে এড়োবো, সেই ব্যাপারটা আমি প্রথম থেকেই বলছি। আমি যে সমস্যাগুলোতে পড়েছি সেগুলো বলবো এবং তার সমাধান কি আছে সেগুলোও বলে দেবো। এই ভিডিওটা মানে আমার চ্যানেলের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও সিরিজ হতে চলছে। এটা মানে 3টে ভিডিও আসবে, 3টে পার্টে আমি এটাকে করবো, অনেক বড় হবে ভিডিওগুলো, তো দেখতে থেকো সকলে। আচ্ছা, সবার ফার্স্ট তুমি চিন্তাভাবনা করেছো, কিছু টাকা পয়সা জমেছে তোমার কাছে, তুমি চিন্তাভাবনা করেছো ঘর করবে, এরকম একটা জায়গায় তুমি দাঁড়িয়ে আছো এবং কোনো আইডিয়া নেই তোমার কত টাকা কী লাগতে পারে, বা কী পরিস্থিতি হতে পারে, কীভাবে ঘরটা করবো, কীভাবে কী হবে না হবে, কোনো আইডিয়া নেই। তুমি মনস্থির করছো একটা ঘর করবো, একটা ফাঁকা জায়গা আছে, ঘর করবো। সেরকম পরিস্থিতিতে সবার ফার্স্ট তোমাকে যেতে হবে কোথায়? সবার প্রথমে বাজেটের জন্য, যে কত টাকা লাগবে, বাজেট এবং তার একটা প্ল্যান, এর জন্য তোমাকে সবার প্রথমে একটা ইঞ্জিনিয়ার ধরতে হবে। তাহলে সেই ইঞ্জিনিয়ার তোমাকে হয়তো 1000-2000 টাকা নেবে, নিয়ে একটা তোমাকে প্ল্যান করে দেবে যে এই মাপিকে প্ল্যানটা করো, এই দিকটাতে বেডরুম থাক, এই দিকটাতে বাথরুম থাক, অল্প জায়গার মধ্যে বেশ ভালো করে গুছিয়ে টুছিয়ে দেবে। সে তোমার যা যা চাহিদা সেটা তুমি তাকে বললে, সে তোমাকে সেভাবে গুছিয়ে টুছিয়ে বলে দিল, ঠিক আছে, একটা প্ল্যান রেডি করে দিল। তাহলে তার জন্য নিল হয়তো 1000-2000 টাকা। আর তারপরে প্ল্যানের পরে প্রত্যেকটা ধাপে ধাপে এসে তোমাকে একটু দেখিয়ে দিল, এইভাবে এভাবে মেন যে কাজগুলো আছে সেই কাজগুলো একটু দেখিয়ে দিল। আমি ধরলাম টোটাল ইঞ্জিনিয়ারের ফিস পড়লো তোমার 5000 টাকা। আমি ধরে নিলাম তর্কের খাতিরে 5000 টাকা তোমার ইঞ্জিনিয়ারের গেল। এইবার তুমি একটা ঘর কমপ্লিট করতে গেলে 10 লাখ টাকা খরচ হবে, আর সেই জায়গায় যদি তুমি 5000 টাকা না এত চিন্তাভাবনা করো, তাহলে তো হবে না। সেই ইঞ্জিনিয়ার তোমাকে একটা ড্রয়িং দিয়ে দেবে, ঘরের প্ল্যান দিয়ে দিল, কীভাবে কী হবে না হবে সেটা বলে দিল, এবং বাজেট সম্পর্কে সেই তোমাকে সবার প্রথমে সেই সময়, আজকালকার দিনে হলে হয়তো আমার এই ভিডিও থেকে বাজেট পেয়ে যাবে, বা আমি ভিত থেকে কলম ভিত থেকে একদম টাইবিম থেকে লিন্টার, এবং লিন্টার থেকে ছাদ, এর ভিডিওর যে কত টাকা খরচ হয় একটা 560 স্কোয়ার ফুটের ঘরে, সেটার একটা সম্পূর্ণ 3টে ভিডিও আমি দিয়েছি এবং ডিটেলস হিসেব করে দিয়েছি। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেটা দেখলে হয়তো তুমি আজকালকার দিনের ঘরের খরচটা পেয়ে যাবে, মানে আমার এই তুলনা হিসেব করে। এবার 560-এ যা হয় তার সাথে সাথে গুণ করে তুমি হাজারে দেখে নিতে পারো, 1500 দেখে নিতে পারো, আরও কম দেখে নিতে পারো, এভাবে করে একটা অনুপাত করে তুমি দেখে নিতেই পারো। কিন্তু আজ থেকে 5 বছর 10 বছর পরে যখন ঘরটা করবে, তখন তো এই দামের সাথে হেরফের হবে। ধরো বছরে 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা হেরফের হবে। তার জন্য বাজেট সম্পর্কে ফার্স্ট ধারণাটা দেবে তোমার ইঞ্জিনিয়ার। তাহলে সে তোমাকে একটা 5,000 টাকা তোমার লাগালে, সেখানে তুমি কী পেলে, তার বদলে পেলে একটা তুমি প্ল্যান পেলে, ইঞ্জিনিয়ারের কাছ থেকে তুমি একটা বাজেট সম্পর্কে ধারণা পেলে। এবার ইঞ্জিনিয়ার যা বাজেট সম্পর্কে ধারণা দিল, তার থেকে 2 লাখ টাকা এক্সট্রা ধরে চলবে, কেননা ওই টাকাটা তোমার এক্সট্রা লাগবেই লাগবে। কোথা থেকে লাগবে, কীভাবে লাগবে, তার হিসেব আমি দিয়েছি, ওইখানে দেখলেই বুঝতে পারবে কত টাকা এক্সট্রা লাগে। আচ্ছা, 2 লাখ টাকা ধরে চলবে এক্সট্রা। আচ্ছা, এই হলো ব্যাপার। তাহলে সবার প্রথম পার্টে তুমি একটা ইঞ্জিনিয়ার ঠিক করলে, দ্বিতীয় পার্টে আসছে তোমার মিস্ত্রি ঠিক করা। এবার এটা একটা বিশাল হ্যাপার ব্যাপার, একটা মিস্ত্রি ঠিক করা মানে বিশাল হ্যাপা। মিস্ত্রি ঠিক করার সময় তোমাকে অনেক জিনিস মাথায় রাখতে হবে। সবার প্রথমে তো চেনা মিস্ত্রি নেবে না, মানে তোমার রিলেটিভ সম্পর্কে দাদা হয়, ভাই হয়, মিস্ত্রি কাজ হচ্ছে, তাকে তুমি নেবে না, কেননা তাকে তুমি দুটো কথা ধরে বলতে পারবে না, ঠিক আছে। এটা একটা সমস্যা আমার হয়েছিল। আমার বন্ধু কাজ করতো, এবার মোটামুটি কাজ করছে, সবই ঠিকই আছে, কিন্তু কিছু হলে আমি ওকে চেপে, মানে সেভাবে কোনো কথা বলতে পারতাম না, যেটা একটা সাধারণ মিস্ত্রিকে যেটা বলা যায়, ঠিক আছে। ওই জন্য চেনা মিস্ত্রি নেবে না, অন্য মিস্ত্রি নেবে। আচ্ছা, এইবার মিস্ত্রি যখন ঠিক করবে, তখন কন্ট্রাক্টে দেবে না রোজে দেবে, এটা বিশাল বড় প্রশ্ন, যে মিস্ত্রিটাকে আমি কন্ট্রাক্টে দেবো না রোজে দেবো। আমি বলবো যে মিস্ত্রি তুমি কন্ট্রাক্টে দেবে, রোজে দেবে না। রোজে দিলে লস বেশি হবে, তুমি কন্ট্রাক্টে দেবে। কিন্তু কন্ট্রাক্ট যখন দেবে, তখন তুমি তাকে পরিষ্কারভাবে বলে দেবে যে এই কাজ আমাকে করতে হবে, সমস্ত ডিটেলস যেটা তুমি ইঞ্জিনিয়ারের কাছ থেকে পেয়েছো, যে ডিটেলসটা
মানে তুমি ঠিক করেছো তুমি ভিত দিয়ে ঘর করবে নাকি মিনি কলম দিয়ে ঘর করবে না ফুল কলম দিয়ে ঘর করবে, এটা একটা ইঞ্জিনিয়ারের সাথে ঠিক হয়েছে কথাবার্তা তোমার। সেই যে কথাবার্তা ঠিক হয়েছে তার নিরিখে যা যা কাজ করার আছে তোমার ঘরে সমস্ত কাজটা উল্লেখ করে করে তুমি মিস্ত্রিকে বলবে যে এই কাজগুলো হবে আমার, আপনি কত করে কন্ট্রাক্ট নেবেন। ঠিক আছে, বারবার বলছি কন্ট্রাক্টে দেবে, রোজে করবে না। প্লাস্টারের ব্যাপার ওগুলো পরে বলছি, এখন শুধুমাত্র ঘরটা মানে এখানে আলোচনা হবে একদম সম্পূর্ণ ভিত থেকে শুরু করে ছাদ ঢালাই অবধি, প্লাস্টারের ওয়্যারিংয়ের এইসবের ব্যাপার আসবে না, ওগুলো পরের পার্টে আসবে। এইবার তুমি কন্ট্যাক্টে দেবে এই অবধি। এবার কন্ট্যাক্ট হয়ে যাওয়ার পরে যখন কন্ট্যাক্ট হয়ে গেল তখন তুমি তাকে বলে নেবে এক ভালো করে যে কী কী ডিটেলসে কাজ হবে। যেমন আমি আর দু একটা কথা বলি, যে গর্তটা 4 ফুটের গর্ত হবে, যদি মিনি কলম ধরে চলি আমি 4 ফুটের গর্ত হবে, রড ব্যান্ডিংটা এইভাবে হবে, 2 লাইন ইট গাঁথনি করার পরে আমি তারপরে টাই বিম দেবো, তারপরে 10 ইঞ্চির গাঁথনি হবে নাকি 5 ইঞ্চির গাঁথনি হবে ঘরটা, লিন্টেন যদি লিন্টটা ফুল ঘুরিয়ে দেবো, তারপরে তোমার ওয়্যার ড্রপ থাকবে কিনা, হিডেন আলমারি থাকবে কিনা, বাঙ্কার থাকবে কিনা, সানসেট কী ডিজাইন হবে, ঘরের সামনের কী ডিজাইন হবে, সিঁড়ি ছাদ ওয়াল বিম সিঁড়ি ঘর গাঁথা প্যারাপিট গাঁথা সমস্ত কিছু কথাবার্তা বলে নেবে। বলে নিয়ে তারপরে তুমি ঠিক করবে মিস্ত্রি। এইবার তুমি মিস্ত্রি ঠিক করে নিলে, কন্ট্রাক্টে ঠিক করে নিলে, তারপরে মিস্ত্রি পরে বলছে না আমার এটা কন্ট্রাক্টের মধ্যে হয় না, সবাই করে না, তুমি করছো তাই এটা কন্ট্রাক্টের বাইরে, তোমাকে এক্সট্রা টাকা দিতে হবে, ওইসব কোনো ঝামেলাই যাবে না। ঠিক আছে, তুমি উল্লেখ করে বলে দেবে আমার এই কাজ হবে, তুমি কত টাকায় কন্ট্রাক্টে করবে বলো। ঠিক আছে, এইভাবে একটা কন্ট্রাক্ট করে দেবে। এবার যদি মিস্ত্রির দাম সম্পর্কে বলো, আমি ছোট্ট করে বলি, যে কাজগুলো আমি বললাম সেসব কাজগুলো ধরে যদি তোমার ভিতের ঘর হয়, মানে ভিত নিচে গর্ত করে যেমন চারিদিকে ভিত দিই আমরা, ওরকম ভিতের নিচেটা ঢালাই দিয়ে তারপরে গাঁথনি ছেড়ে 10 ইঞ্চি গাঁথনির ঘর হয়, তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে আজকের তারিখ হলো 24 তারিখ, মে মাস 24 তারিখ 2026 সাল, এই মুহূর্তে মিস্ত্রির যা রেট যাচ্ছে, যদি ভিতের ঘর হয় তাহলে 110 টাকা, যদি মিনি কলমের ঘর হয় তাহলে 125 থেকে 130 টাকা বা 35 টাকা, আর যদি তোমার ফুল কলমের ঘর হয় তাহলে 135 থেকে 150-55 অবধি চলে যায়। আচ্ছা, এই হলো মিস্ত্রির রেট, একটা আপডেট দিয়ে রাখলাম যদি এই মুহূর্তে তুমি ঘর করো। এবার সেই হিসেবে তুমি একটা মিস্ত্রির সাথে কথা বলে নেবে। এবার একটা মিস্ত্রির সাথে কথা বলে তো হবে না, 2-3টে মিস্ত্রির সাথে কথা বলে নেবে, এবার দেখবে কে কী রেট দিচ্ছে সেই হিসেবে কাজ করবে। সব সময়ের জন্য 2জন 3জন 4জনের সাথে কথা বলবে, তার কারণ এইটা হলো একটা ট্যালি করা, রেটের ট্যালি হয়, তোমার রেটের ট্যালি চলে আসবে, কে কী তোমাকে ঠকাতে চাইছে, কে কী রেট নিতে চাইছে সেই ব্যাপারটা তুমি বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ধরে নিলাম তোমার বাজেটটা ধারণা হয়ে গেল, মিস্ত্রির সাথে কথা হয়ে গেল। এইবার 3 নম্বরে আসছে বিল্ডার্সের পার্ট, মানে আমি মালমাটিটা কোথা থেকে নেবো। সবার প্রথম কথা হলো যদি তোমার আর্থিক অবস্থা সেরকম হয়, আমি তো চাইবো যে একবারে পাথরটা, একবারে বালিটা, একবারে সিমেন্টটা, একবারে রডটা নিয়ে নিতে, সবগুলো একবারে নিতে। আর একবারে যদি না হয় অন্ততপক্ষে বালিটা আর পাথরটা এই দুটো একবারে নিয়ে নিতে, আর সিমেন্টটা আর এই রডটা আস্তে আস্তে নিলেও মানা যায়। এইবার বালিটা তো একদমই একবারে বলবো, বালি আর পাথরটা একবারেই নিতে বলবো, তার কারণ বালি কিছুই হবে না, নষ্ট হয় না, ওই মিস্ত্রি বলবে আঠা নষ্ট হয়ে গেছে হাঁটাবাটা, এসব কিছুই না। আর বালি যদি তুমি নর্মাল হার্ডওয়্যারের দোকান থেকে নাও, মানে বিল্ডার্সের দোকান থেকে নাও, 100% ঠকবে, তুমি কোনো মতেই ঠকানোর থেকে রক্ষাও পাবে না, কোনো মতেই পাবে না। 100% বালিতেও ঠকবে, 100% পাথরেও ঠকবে। আর যদি তুমি মনে করো যে না আমি ঠকতে চাই না, তাহলে তুমি সবথেকে সেরা উপায় হলো, যদি তোমার জায়গাও থাকে সেই রকম, তাহলে তুমি লরি ধরে বালিটা কিনে নেবে। বিভিন্ন যে বালির লরি আসে সেই লরি ধরে বালি কিনবে। বালি কীভাবে মাপতে হয় তার ভিডিও আমি দিয়েছি এবং ডেসক্রিপশনে আবারও দিয়ে রাখবো, তুমি দেখে নেবে। সেইভাবে লরি ধরে বালি নেবে, রেট ঠিক করবে, বালিটা মাপবে, মেপে বালি নেবে। তার ফলে এখানে ঠকার চান্স ওই 10% ঠকার চান্স, যখন কিনা বিল্ডার্সের কাছে ঠকার চান্স প্রায় 40% ঠকার চান্স, তাহলে আমি 10% ঠকবো, 40% ঠকবো না, তাই তো? এটাই বলে হিসেব। আচ্ছা, এবার যদি বলো যে লরিতে কোথায় ঠকার চান্স আছে, লরিতে তোমার বালিটা নিয়ে আসবে, বালিটা তুমি মাপটা অ্যাকুরেট পাবে, বালিটা জমে পাথর হয়ে থাকবে, সেই হিসাবে তুমি জিনিসটা পাবে, ফুলে পাবে না। কিন্তু ওরা ফলায় কোথায়, লরিটা যখন আসে ডেলিভারি দেওয়ার আগে আচ্ছা করে জল মেরে দেয়, যার ফলে বালিটা একটুখানি ফুলে ওঠে, এই কাজটা ওরা করে। ঠিক আছে, যদি দেখো যে এরকম জল বেড়ে আসছে তাহলে বলবে যে তুমি এরকম জল দিয়েছো কেন, ওরা বলবে যে খাদান থেকে বালি তুলে আনলে তো জল হবেই, তুমি পরিষ্কার বলতে হবে যে জল তখন হয় এখন না, আস্তে আস্তে সব জল চুষে হয়ে যায়। কিন্তু তোমার একদম আছে মানে কি পাশে পাশে খাদান নাকি, তোমার 1 কিলোমিটার পাশে খাদান,
ওসব ওরা অনেক কথাই বলবে। জল দিয়েছে মানে বালিটা ফোলানোর চেষ্টা করেছে, সেক্ষেত্রে তোমার একটু লস হবে, 10% বললাম, ওইটাই লস হবে। আর বালি সবসময়ের জন্য লরিতে কিনলে উঁচু থাক, ঢিবি থাক, যা থেকে থাক, এত আছে অত আছে কিচ্ছু বলবে না। সামনে উঁচু আছে, পেছন দিকে গর্ত আছে, ওরা বলবে যে হ্যাঁ উঁচু আছে, এইদিকে দিয়ে দিলে সমান হয়ে যাবে। ওসব কোনো কথায় কান দেবে না, বলবে বেলচা দিয়ে চারিদিকে সমান করো। সমান করে ভেতরে একটা ভালো শক্ত রড ঢুকিয়ে তুমি ওটাকে মেজারমেন্ট করবে। এবার রড বা শাবল দিয়ে ঢোকাবে। এইবার সেখানে যেন আবার ওই 6 mm এর রড দিয়ে দিও না। ওখানে মোটামুটি 10 mm 12 mm এর মোটা রড ঢুকিয়ে মাপটা নেবে, ঠিক আছে? এইবার শুধুমাত্র একটা জায়গায় হাইটই মাপবে না, একটা জায়গায় এই পাশে কর্নারে এক জায়গায় মাপলে, মাঝখানে এক জায়গায় মাপলে, পেছনের দিকে এক জায়গায় মাপলে, বিভিন্ন জায়গায় হাইটটা মাপবে, দেখবে সব জায়গায় সমান হাইট আসছে কিনা, ঠিক আছে? যদি সমান হাইট আসে তাহলে ভালো, দেখা গেলো কোন জায়গায় ডালাটা উঁচু আছে, তাহলে সেখানে তোমার হাইটটা বেশি দেখাবে, বা কোথাও ডালাটা নিচু আছে সমান দেখাবে। মোটামুটি 2-3টে জায়গায় মাপ নেবে, দেখবে যেটা অ্যাভারেজ জায়গায় চলে আসবে সেই মাপটা তুমি নেবে। আচ্ছা, আর চওড়া লম্বা যেভাবে মাপতে হয় বালি, সেভাবে তো আমি বলে দিয়েছি, সেইভাবে করে মাপবে। তাহলে লরিতে নিলে বালিটা ভালো হবে। আর যদি তুমি কাছ থেকে তাহলে তো বলি কিন্তু বড় হবে। আমি কিন্তু যে সমস্ত সমস্যায় আমি যেহেতু না পড়ে সেই ব্যাপারে বলছি, অতএব বড় এই নিয়ে 3টে পার্ট হবে আমার, ঠিক আছে? ধৈর্য সহকারে দেখবে, যারা নতুন বাড়ি করতে চাইছো অবশ্যই উপকার পাবে। আচ্ছা, যদি বিল্ডার্সের কাছে বালি নাও, বালিটা ট্রাক্টরে করে তুলে দেবে। ট্রাক্টরের ওরকম মাপ নিয়ে নিতে হবে তোমাকে। মাপ যতই ট্রাক্টরে নিয়ে নাও তাও কম বেশি হবেই, ঠিক আছে? আর বালিটা যেটা গাড়ি করে আসলে যেটা জমে পাথর হয়ে থাকে, যখন তুমি ট্রাক্টরে করে নেবা তখন বেলচা করে তুলে তুলে দিচ্ছে, মানে একদম ফুলে থাকে বালিটা। তুমি ট্রাক্টরে করে দেখবা, ট্রাক্টরে করে বেলচা দিয়ে করে তুলে ওরা জাস্ট সাইড দিয়ে হেঁটে কোনো রকম করে ওটাকে ট্রাক্টরটাকে সমান করবে। তো এইবার সমান করবার পরে ছেড়ে দেবে, কিন্তু তুমি ট্রাক্টরের উপরে উঠতে দেবে না তোমাকে। তুমি ট্রাক্টরের উপরে উঠে যেখানেই বা দেবা সেখানেই দেখবা তোমার 3 ইঞ্চি 4 ইঞ্চি করে গর্ত হয়ে যাচ্ছে। মানে কি, মানে 3 ইঞ্চি 4 ইঞ্চি বালিটাকে ফুলিয়ে রেখে দিয়েছে, যেখানে পা দেবা সেখানেই 4 ইঞ্চি করে বসে যাচ্ছে। মানে ওই 4 ইঞ্চি জায়গায় বালি আরও ধরতো, ওটা ওরা দেবে না, ঠিক আছে? এইভাবে বালি রাস্তার কাছে মাল নিলে প্রচুর ঠকবা, মাপেও ঠকবা, পরিমাণেও ঠকবা, দামেও ঠকবা, 3টে দিক দিয়েই ঠকে যাবে। ওই জন্য বলবো বালিটা সবসময় লরি ধরে দিতে। পাথরেরও সেম কেস, বা লরি ধরে নেবে, জিনিসটা সুবিধা হবে। আচ্ছা, এই হলো ব্যাপার। বালি পাথর হয়ে গেল। আর ইটটা তো তোমাকে ওই ইটের ওখানে গিয়েই দেখতে হবে, সে ভাটায় গিয়ে দেখতে হবে। কোনো ভাটার উপরে বিশ্বাস নেই, প্রত্যেকটা ভাটায় যাবে, ইট পছন্দ করবে, কীভাবে ইট পছন্দ করতে হয় সেই ব্যাপারটা বলা আছে। 2-3টে ইট ভাটা ঘুরবে, ঘোরবার পরে প্রত্যেকটা ইট ভাটায় গেলে দাম ঠিক করলে, বা তোমার ইটটা কেমন ঠিক করলে, সেই সমস্ত ব্যাপারগুলো দেখবে। ইটের যে গাদা রয়েছে সেই গাদায় দেখবে যে সাদা সাদা হয়ে নোনা ধরে আছে কিনা, তারপরে ইটটার লম্বা চওড়াটা দেখবে, ইটটা বাজিয়ে দেখবে, ইটটাকে ফেলে দেখবে, না বিভিন্ন যেরকমভাবে বলা আছে। ইটের যে ভিডিও আমি দিয়েছিলাম ডেসক্রিপশনে, আমি সব লিঙ্কগুলো দিয়ে রাখবো, ঠিক আছে? সুবিধা হবে। এলো ব্যাপার। ইটটা এবার তুমি সিলেক্ট করে নিলে, ইটটা সিলেক্ট হয়ে গেল। এবার চাইবে যে একই ভাটা থেকে ইটটা নিয়ে কাজ করতে, মানে যখনই কাটবে, মানে এখানে এই ভাটা থেকে 1000, ওই ভাটা থেকে 1000, ওটা করবে না। প্রথমে তুমি ভাটা 10বার 12বার ঘুরে দেখে নাও, একটা ভাটা সিলেক্ট করবার পরে সেই ভাটা থেকে ইটগুলো নিয়ে কাজ করবে। আচ্ছা, এই কিউরিংয়ের ভিডিওগুলো তো আর আমি বলছি না এখানে। ইট ধরো কাজ হবে তোমার, আজকে কাজ শুরু হবে তার 1 মাস আগে ইট নিয়ে চলে আসলে, নিয়ে এসে ভালো করে ভিজিয়ে টিজিয়ে সব ঠিকঠাক করে নিয়ে সেই ইট দিয়ে কাজ করলে, এইসব ধরনের কাজগুলো করলে খুব ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইট হয়ে গেল, বালি হয়ে গেল, সিমেন্ট হয়ে গেল, পাথর হয়ে গেল, রড হয়ে গেল, সবই হয়ে গেল। তুমি একটা সিমেন্ট, এবার সিমেন্ট বলতে কোন সিমেন্ট দিয়ে কাজ করবে সে সমস্ত ভিডিও আমার দেওয়া রয়েছে ইউটিউবে, প্লে লিস্টেও আমি লিঙ্ক দিয়ে রাখবো। সমস্ত সিমেন্টই ভালো। তুমি চেনা জানা ব্র্যান্ডের যেগুলোর নামগুলো আমরা জানি সচরাচর, সেই সমস্ত ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করবে। তার মধ্যে তোমার ওই ঢালাইয়ের সময় তুমি কম্পোজিট সিমেন্ট, আর নর্মাল গাঁথনির সময় পিপিসি সিমেন্ট দিয়ে কাজ করতেই পারো, খুব ভালো হবে, ঠিক আছে? এইভাবে কাজটা করবে। তাহলে ইট, বালি, পাথর আমি ধরে নিলাম তোমার বাজেট স্থির হয়ে গেছে, তুমি মিস্ত্রির সাথে সমস্ত কন্ট্যাক্ট করে নিয়েছো। বিল্ডার্স বলতে কোনো বিল্ডার্স তুমি দেখবে না। যখন তুমি মাল মাটি নেবে, বিল্ডার্স বলে কিছু হয় না। তোমার ওখানে আশেপাশে দেখা গেলো 5টা বিল্ডার্স রয়েছে, তুমি বিল্ডার্সের সাথে কথা বলবে না, তুমি ওই বিল্ডার্স খোঁজ নেবে যে বিল্ডার্সের গোলাটা কোথায় আছে। গোলা বলতে যেখানে সে মাল মাটি রেখে দেয়, পাথর বালি সব রেখে দেয়, সেইখানে খোঁজ নেবে তুমি। সেখানে খোঁজ নেওয়ার পরে সেইখানে চলে যাবে, গিয়ে তুমি দেখছো বালি দিয়ে কাজ করবে। বালিটা সবসময় ঢালাই বালি বা গাঁথনি বালি সবসময় মোটা বালি দিয়ে কাজ করবে। প্লাস্টারের সময় শুধুমাত্র একটু মাঝারি ধরনের বালি বা মোটা আর সরু বালি মিক্সিং করে কাজ করতে পারবে, বাকি সমস্ত যা কাজ হবে সব মোটা বালি দিয়ে কাজ হবে। অতএব তুমি যাবে, গিয়ে বিল্ডার্সের ঘরে দেখবে বালিটা কী বালি আছে, রানীগঞ্জ বালি আছে নাকি সাঁইটিয়া বালি আছে, বালিটার দানা দেখবে কেমন মোটা আছে, যে বালির দানাটা সবচেয়ে বেশি মোটা সেটা দিয়ে তুমি কাজ করবে। এরকম 5টা 6টা বিল্ডার্সের ঘরে গিয়ে মাল মাটি দেখবে যে কেমন আছে। পাথরগুলো দেখবে যে তোমার
3-4 পাথর বা 3-4 ডাউন পাথর, নাকি 5-8 পাথর, নাকি 1/2 ইঞ্চি পাথর দিয়ে ভরিয়ে রেখেছে। 5-8 পাথর আমার দরকার, এবার তার সাথে সামঞ্জস্যপূর্ণ অল্প দেখা গেলো 3-4 মিশে আছে, অল্প 1/2 ইঞ্চি মিশে আছে, সেই পাথরটাকে তুমি নেবে। পাথরটাকে দেখবে হাত দিয়ে যে একদম কালো কুচকুচ করছে, নাকি তোমার একটু খয়েরি টাইপের আছে, নাকি পাথরটা একদম হালকা শোলার মতো, নাকি একটু ভারী মতো আছে। এই সমস্ত জিনিস দেখে শুনে নেবে, ঠিক আছে? ওই জন্য কোনো বিল্ডার্সের কাছে না, কোনো বিল্ডার্সের প্রত্যেকটা যে বিল্ডার আছে তার ঘরে যাবে, যার ঘরে মাল পছন্দ হবে তার অফিসে, এবার তার দোকানে গিয়ে তুমি কথা বলবে। এইভাবে তুমি বিল্ডার সিলেক্ট করবে। তাহলে আমি ধরে নিলাম তোমার একটা বাজেট হয়ে গেছে, ইঞ্জিনিয়ারের কাছ থেকে তুমি একটা ছক নিয়ে নিয়েছো, তারপরে মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করেছো, মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করে কী কী হবে না হবে সমস্ত কিছু জানিয়ে দিয়েছো, একটা নির্দিষ্ট রেট ঠিক করে নিয়েছো। এরপরে তুমি বিল্ডার্সের ঘরে গিয়ে মালমাটি সিলেক্ট করে মালমাটি নিয়ে এসেছো, ঠিক আছে? এইভাবে ধরলাম এই পর্যায়ে অবধি চলে গেছো। এবার তোমার কাজটা শুরু হচ্ছে। তাহলে কী কাজটা শুরু হবে, ফার্স্ট পার্টে যে কাজটার কথা বলবো, যে এই জিনিসগুলো লক্ষ্য করে কাজ করতে হবে, সেটা হলো তোমার একদম ভিত থেকে শুরু করে টাইপিং অবধি। আচ্ছা, এইখানে মানে এর আগে আমি যে ভিডিওগুলো করছি তার ভিতরে এই সমস্ত কথাগুলো হয়তো নেই, বা থাকলেও খুব সামান্য আছে, কিন্তু এটা হলো ডিটেলস, মানে আমার নিজের ঘরটা করতে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, সেই অভিজ্ঞতাটা আমি মানে তোমাদের কাছে শেয়ার করছি, যাতে তোমাদের এই সমস্যাগুলো না হয়। আর আগামী দিনে যারা ঘর করবে তারা এই ভিডিওগুলো একবার অন্তত দেখলে সমস্ত প্রবলেমটা সলভ হয়ে যাবে, তার কোনো ভুল হবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি। আচ্ছা, এইবার সমস্ত কিছু হয়ে গেছে, এবার তুমি শুরু করছো ঘরটা তৈরি করো। এবার সবার ফার্স্ট ঘর তৈরি করলে মিস্ত্রি কাজে আসলো, এসে সবার প্রথমে তোমার কী করবে, ভিত করবে। এবার যদি তোমার এমনি নর্মাল ঘর হয়, ভিতের ঘর হয়, তাহলেও তোমাকে ভিত করতে হবে লম্বা করে, প্রত্যেকটা দেওয়ালে তলাতে ভিতের লাইন যাবে 3.5 ফুটের কাছাকাছি। আর যদি তোমার কলম হয়, কলম মিনি কলম বা ফুল কলম যাই হোক, তাহলে তোমাকে ওই চৌকো করে বক্স করতে হবে। আচ্ছা, আমি ধরে নিলাম তোমার মিনি কলম বা ফুল কলমের ঘর হবে, ঠিক আছে? এখনকার দিনে এগুলো তো বেশি হয়, এই জন্যই বললাম যে এখনকার ধরে নিলাম তোমার মিনি কলম বা ফুল কলমের ঘর হবে। আর যাদের ভিতের ঘর সেটা সম্পর্কেও বলছি, আগে এটা বলে নিই। ধরে নিলাম মিনি কলম বা ফুল কলমের ঘর হবে, তাহলে সবার ফার্স্ট তোমাকে করতে হবে কি, ওই গর্তগুলো করতে হবে, চৌকো গর্ত। এইবার ওইখানে মিস্ত্রি দেখবে চৌকো গর্তটা করবে 4 ফুট বাই 4 ফুট, 4 ফুট চওড়া করবে, 4 ফুট লম্বা করবে, 4 ফুট ডিপ করবে, এই লেভেলে তোমার ঘরটা করবে, ঠিক আছে? এইবার তুমি করবে কি, ধরো তোমার 3 জন কাটতে এসেছে, তুমি একটা টেপ নেবে, টেপ নিয়ে 4 ফুটের যে মাপটা, মানে আমি বলছি ধরে নিলাম ওরা 4 ফুট আছে, 4 ফুট করবে, এবার তুমি যে 4 ফুটের যে মাপটা হয় সেই মাপটা একটা পাটকাঠিতে বা একটা কাঠিতে তুলে দেবে, তুলে দিয়ে 3 জনের হাতে 3টে দিয়ে দেবে, তাহলে সবসময় সে হাতে নিয়ে কাজ করতে পারবে এবং চারিদিকের মাপটা নিয়ে কাজ করতে পারবে, তাহলে তার সুবিধা হবে, প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার, ওরা যদি ঘরটা যদি তোমার 4 ফুট বাই 4 ফুটের গর্তটা করে, তুমি বলবে 4 ফুট বাই 4 ফুট না, 4 ফুট 2 ইঞ্চি বাই 4 ফুট 2 ইঞ্চির গর্তটা করতে, 2 ইঞ্চি করে ক্লিয়ার রাখতে, ঠিক আছে? এইটা কিন্তু অনেকেই ভুল করে, যে ভুলটা আমারও হয়েছিল। তুমি 4 ফুট 2 ইঞ্চি বাই 4 ফুট 2 ইঞ্চির গর্তটা করতে বলবে, অথবা ওদেরকে কিছু বলবেই না, যে কাঠিতে যে মাপটা তুলে দেবে ওটা 4 ফুট 2 ইঞ্চির মাপ তুলে নিয়ে তাদের কাঠিগুলো দিয়ে দেবে, তাহলে আর ওদের আর কিছু বলতেই হলো না, ঠিক আছে? এইবার বলছি 4 ফুট 2 ইঞ্চির মাপটা কী দরকার, 4 ফুটের তো তোমার গর্তটা হলো 4, এবার ওর ভেতরে যখন খাঁচাটা বসাবে, খাঁচা বসানোর পরে যে 2 ইঞ্চি করে চারদিকে ক্লিয়ার থাকবে, ওটাতে তোমার সিমেন্ট বালি ঢুকবে। আর যদি 4 ইঞ্চ ঘরটাও তোমার 4 ফুট বাই 4 ফুটের করো, রেলিংয়ে তোমার যে রডের খাঁচাটা বাঁধবে সেটাও যদি 4 ফুটের হয়, তখন গিয়ে ওই পাশের সাইডে মাটিতে ঠেকে যায় রডগুলো, যা কোনো মতেই করতে দেওয়া যাবে না। আমার হয়েছিল কি, ওরকম 4 ফুটের বা 4 ফুট গর্ত করেছিল, 4 ফুট বা 4 ফুটের খাঁচাও করেছিল, তার ফলে মাটিতে ঠেকে যাচ্ছিল চারি সাইডে, তখন আমি মাটি যেখানে যেখানে রড ঢেকেছে মাটিগুলো গর্ত করে আঙুল দিয়ে খুঁড়ে দিয়েছিলাম, যার ফলে তোমার ওই মাটিগুলো না থাকতে পারে। কিন্তু সেই ঝামেলায় যাবেই না, তুমি চারিদিকে 2 ইঞ্চি করে ক্লিয়ার রেখে দেবে, মিটে গেল। এটা হলো প্রথম ব্যাপার, গর্ত করবার দিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে যে রডটা বাঁধা হবে নিচের, যে রডটা বাঁধা হবে সেই রডটা তো অবশ্যই, যদি দোতলা অবধি করতে চাও তাহলে 10 ইঞ্চি, মানে 10 এর রড দিতে হবে। যদি তুমি এরপরে 3তলা করতে যাও, 10 রডে 3তলা হয়ে যায়, তাও যদি তুমি 3তলা করতে চাও তাহলে তুমি বেসে 12 দিতে পারো, 12 বা 12 আর 10 মিশিয়ে দিতে পারো। যদি 3তলা উপরে করতে চাও তাহলে তো 16 রড দিতেই হবে বেসে। আচ্ছা, এইবার বেসের যে রডগুলো বাঁধলো, চৌকো করে চারিদিকে কেটে খাঁচা বাঁধলো, খাঁচা বাঁধবার যে ডগাগুলো থাকে, ডগাগুলো এল করে ওপরের দিকে ঘুরিয়ে দেবে, বুঝতে পারলে তো? এল করে উপরের দিকে ঘুরিয়ে দেবে, তার ফলে হবে কি, খাঁচাটা যেটুকু থাকলো সেটা আর মাটিতে ঠেকবে না, উপর দিকে ঢুকে থাকলো, জিনিসটা আরও বেশি শক্ত হবে। এইটা করবে, যেটা আমার করা হয়নি কিন্তু, ঠিক আছে? এইগুলো সব মিস্ত্রিকে বলে নেবে, ঠিক আছে, যে এইভাবে রড বাঁধা হবে, এইভাবে খাঁচা করা হবে, ঠিক আছে? মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করে নেবা, নাহলে তখন ওরা বাঁধতে চাইবে না। আচ্ছা, তাহলে কী বললাম, যে 10 যে বেসের যে খাঁচাটা হবে, খাঁচা 4 ফুট বা 4 ফুট কেটে যে খাঁচাটা করলো দিয়ে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে প্রত্যেকটা রড এক্সট্রা রেখে 2 দিকেই উপর দিকে মুখটা ঘুরবে, এল টাইপের হবে ছোট্ট করে।
আচ্ছা, এটা হয়ে গেল রডের এল বাঁধা। আচ্ছা, এবার ওই গর্তটা সম্পর্কে বলি। গর্তটা বললাম তো 2 ইঞ্চি 4 ফুট 2 ইঞ্চি করে ক্লিয়ার করে রাখবে। আর গর্ত করবার পরে ভেতরের হাইটটা কী আছে প্রত্যেকটা গর্তে তুমি কিন্তু মেপে নেবে। মেপে নেওয়া হয়ে গেল, ওরা যা করলো করলো, তুমি মেপে নেবে। মেপে নেওয়ার পরে সাদা বালি দিয়ে ওখানে সাদা বালি দেবে 6 ইঞ্চি করে। 6 ইঞ্চি সাদা বালি দিয়ে ভালো করে দুরমুশ করে পেটাবে। পেটানোর পর ইট বিছাবে, ইটের ছোলিং করবে। ইটের ছোলিংটা আবার যেভাবে সেভাবে করলে হবে না, ইটের ছোলিংটা করবে কোনাকুনিভাবে, ঠিক আছে? কোনাকুনি লম্বালম্বিভাবে, মানে পাশাপাশি ইটের লাইন দেবে না, কোনাকুনি করে লম্বা করে লাইন দিয়ে ইটের ছোলিং করবে। মানে ইটটা পাতবে, ইট পেতে ওখানে সিমেন্ট বালি দিয়ে ছোলিং করে দেবে। ছোলিং করে 2 দিন রেস্ট দেবে। তারপরে 6 ইঞ্চি মোটা যে ঢালাইটা হয় সেই 6 ইঞ্চি মোটা ঢালাই দেবে। ঢালাই দিয়ে 2-4 দিন রেস্ট নেবে। তারপরে তুমি যাবে এই টেপার ঢালাই যাবে। তাহলে সবার প্রথমে সাদা বালি দিলাম, তারপরে ওটাকে দুরমুশ করলাম, আদলা ইট পেতে বা ফুল ইট পেতে ছোলিং করে দিলাম সিমেন্ট বালি দিয়ে। ছোলিং করবার পরে তোমার ওই রডের খাঁচা বসিয়ে, কলম হলে কলমের খাঁচা বসিয়ে একবারে ইয়ে করে খাড়া করে তোমাকে ওটা যাবে তোমার 6 ইঞ্চি ঢালাই করে, মোটা ঢালাই করলাম 6 ইঞ্চি গোড়া বেসরা, তারপরে টেপার ঢালাই করে দিয়ে ওটা হলো। এইটুকু একটা পার্টে হবে। তারপরে কলমগুলো মানে একদম সোজাসুজি আছে কিনা সেই সব ব্যাপার স্যাপারগুলো তো সব তোমাকে মিস্ত্রি দেখে নেবে। ওই সব ব্যাপারগুলো সব দেখে নেবে তোমরাও। প্রত্যেকটা কলমের সেন্টার থেকে সেন্টার ড্রয়িংয়ে যা মাপ দেওয়া আছে সেই ঘরের মাপ সেম আছে কিনা সেই সকল ব্যাপারগুলো সব দেখে নিলে। দিয়ে এইভাবে তোমার বেসটা হলো। ঢালাই করবার সময়, খাঁচা ঢালাই করার সময় অবশ্যই নিচে কভার ব্লক ব্যবহার করবে, ঠিক আছে? টেপার ঢালাইটা তোমার হবে, টেপার ঢালাই অবধি রেস্ট হবে। তারপরে 2-4 দিন রেস্ট দিলে, 2 দিন বা 3 দিন রেস্ট দিলে, রেস্ট দেওয়ার পরে তার উপরে কলমটুকু ঢালা হবে বা টাইপিং অবধি আসবে। আচ্ছা, অবশ্যই যে কলম যেটা হবে, কলম বা মিনি কলম যেটাই হোক, সেটা 16 রড দেবে, 8 mm এর রিং দেবে। প্রত্যেকটা রিংয়ের গ্যাপ দেবে 6 ইঞ্চি করে। খাঁচা যদি তুমি বললাম 10 mm এর করতে পারো, যদি একতলা 2তলা বা 3তলা হয়ে যায় প্রায় 10 mm করা যেতে পারে। আর 3তলার ক্ষেত্রে অনেকে 10 আর 12 মিশেও করে। আর তার উপরে হলে তো অবশ্যই 16 দিতেই হবে, 20 দিতে হবে। আচ্ছা, এই হলো ব্যাপার। এবার যখন টাইপিং অবধি চলে আসলো, মানে টাইপিং অবধি কলমটা হয়ে গেল, আমি ধরে নিলাম যে ওই রেস্ট হলো, তারপরে টাইপিং অবধি টেপার ঢালাই করার পরে খানিকটা গেঁথে এবার তোমার ওই টেপার ঢালাই হয়ে গেছে ধরে নাও। তারপরে অংশটা ওটাও 2-3 দিন পরে ঢালাই করে এবার টাইপিং অবধি হাইট করে দিয়েছে কলম বা মিনি কলম টাইপিং অবধি হাইট করে দিয়েছে। এইবার যখন টাইপিংটা হবে, টাইপিংয়ের নিচে প্রত্যেকটা দেওয়াল যেখান থেকে যাচ্ছে, টাইপিং যেখান থেকে যাচ্ছে তার নিচেটা করে 2 ইঞ্চি মোটামুটি 2 লেয়ার বা 3 লেয়ার যেমন পড়বে তোমার, সেরকমভাবে টাইপিংয়ের নিচে একটা সাপোর্ট দেওয়ার জন্য গাঁথনি করবে, ঠিক আছে? ইটের গাঁথনি যেমনটা আমার ওই ভিডিওতে দেখানো আছে, সেটা আমি ভিডিও লিঙ্কেও দিয়ে দেবো। সেখানে যেমনভাবে দেখানো আছে ওইভাবে 2 লেয়ার বা 3 লেয়ার গাঁথনি করে দেবে। ওরা বলবে টাই বিম দিচ্ছ, টাই বিমের নিচে গাঁথনি করার দরকার নেই। তুমি বলবে না আমার ঘর, আমি বুঝে নেবো। যাতে জিনিসটা শক্ত হবে, টাই বিমের নিচেটা সাপোর্ট পাবে এবং যখন ঘরের ভিতরে মাটিগুলো দেবে একটা বাঁধন পাবে, ঠিক আছে? এইভাবে তুমি গাঁথনিগুলো করে নিলে টাই বিমের নিচে, প্রত্যেকটা দেওয়ালের নিচে, শুধু 4 সাইডে করবে না, প্রত্যেকটা দেওয়ালের নিচে নিচে গাঁথনিটা করবে। আচ্ছা, টাই বিমের নিচে গাঁথনি হয়ে গেল। আর টাই বিম অবশ্যই 16 mm রড দিয়েই করবে। আর 16 mm রড দিয়ে যখন করবে তখন টাই বিমের সাথে যে মিনি কলম বা কলমের যে ইয়েটা রয়েছে ওইখান দিয়ে ভেতর দিয়ে নিয়ে যাবে। রডটা যদি জাগল করে ভেতর দিয়ে নিতে পারে তাহলে খুবই ভালো। যদি সেটা না করতে পারে তখন একটা রড ভেতর দিয়ে একটা রড বাইরে দিয়ে করতে হবে। তবে যা করবে সবারটা সমান করে করবে। এটা যদি ভেতর দিয়ে যায় পরের কলমটারও ভেতর দিয়ে যাবে, তারপরের কলমটারও ভেতর দিয়ে যাবে। এটা যদি বাইরে দিয়ে যায় তারপর একটা কলমের বাইরে দিয়েই রডটা যাবে, তারপরে কলমের বাইরে দিয়েই রডটা যাবে টাই বিমের। এইভাবে করবে। টাই বিমের যে জোড়ার মুখগুলো রয়েছে সেখানে এল করে তোমার ওই টাই বিমের সাথে জুড়বে, ঠিক আছে? অনেকে বলবে 16 mm রড এল করে করা যায় না, ওরা করা যায় না বা করতে পারবো না এরকম যদি বলে, তখন তোমাকে এক্সট্রা করতে হবে, কি এক্সট্রা টপ বার বসাতে হবে তোমাকে এল করে, ওটাতে রডটা বেশি লাগে। এইভাবে তোমাকে করতে হবে। যদি টাইমের রডটাকে বেঁকিয়ে এল করে দিতে পারে তাহলে খুবই ভালো হয়, তাহলে এক্সট্রা রড বেশি লাগবে না, তোমার 6 ইঞ্চি রডই হয়ে যাবে। আর যদি না করতে হয় তাহলে তোমাকে এক্সট্রা 3 ফুটের করে রড কাটতে হবে, রড কেটে এল করে সব প্রত্যেকটা টাইবিমের জোড়া জোড়া মুখগুলো ভালো করে বাঁধতে হবে যাতে জিনিসটা এক জায়গায় থাকে। এই হলো টাইবিম গেল। এবার টাইবিম হয়ে যাওয়ার পর ওরা বলবে আজকে টাইবিম করে কালকেই সাইড পাটা খুলে গাঁথতে শুরু করে দেবো। তুমি ওসবে যাবে না, তুমি বলবে যে না আমার এটা 1 সপ্তাহ টেস্ট থাক। যত ঘর করবে রেস্ট দিয়ে দিয়ে ঘর করবে ততই ভালো হবে। এখানে তুমি 1 সপ্তাহ রেস্ট করিয়ে দেবে। আচ্ছা, 1 সপ্তাহ রেস্ট করিয়ে দিয়ে তারপরে তোমার ওই 1 সপ্তাহ যদি নাও করে তাহলে অন্তত কিছু চেষ্টা করো 1 সপ্তাহ রাখতে, ঠিক আছে? আর কলমগুলো যে কলমগুলো ঢাললো সেই মিনি কলমই হোক যে কলমই হোক ওগুলো মোটামুটি 2 দিন থেকে 3 দিন রাখতে বলবে, ঠিক আছে? এইভাবে রেস্ট দিয়ে দিয়ে কাজ করবে। তাহলে আজকের ভিডিওটা এই অবধি থাকলো। একদম ভিত থেকে শুরু করে টাইপিং অবধি হলো। এবার টাইপিং দেওয়ার সময় অবশ্যই 4 সাইডে কভার ব্লক দিয়ে রডটাকে ক্লিয়ার করে রাখবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবে। এইটুকু থাকলো যে ভিডিওটা। এর পরের ভিডিওতে আমি এরপর থেকে আবার বলবো যে কী কী জিনিসপত্র তোমাকে
লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? ঘর করতে হলে দেখো, তো আমি বারবার বলবো যে ঘর করতে হলে কিন্তু প্রচুর হ্যাপা। তুমি 10 লাখ টাকা দিয়ে ঘর করবে, 10 লাখ টাকাটা তোমাদের 10 বছর লেগেছে, ঠিক আছে? 10 লাখ টাকাটা কিন্তু 3 মাসে উড়ে যাবে। তাহলে সেভাবে কাজ করতে হবে বুঝে শুনে। তো এইটুকু ভিডিওটা থাকলো, দেখতে থাকো ভিডিওগুলো। এর পরের পার্ট আসবে আবার আমি বলবো যে কী কী শিক্ষা আমি পেয়েছি ঘর থেকে, তোমরাও সেগুলো করবে।